জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা নিজেই। সত্যতা পেয়েছে বিবিসি। অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে বলছে প্রসিকিউশন। গণহত্যার দায়ে হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচারের দাবি মির্জা ফখরুলের। দেশকে সঠিক পথে আনতে সব দলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু আজই। পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, বলছেন চীনা রাষ্ট্রদূত। সহায়তার আশ্বাস। রাতের ভোটে সহায়তা করে ধানমন্ডিতে ফ্ল্যাট। 12 সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু। গত আমলে চাকরিচ্যুত দুদক কর্মকর্তার সুবিধা ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ। এবং টানা বৃষ্টিতে ফেনীর 15 স্থানে বাঁধে ভাঙন, 30 গ্রাম প্লাবিত। চট্টগ্রামেও ডুবেছে মিরসরাইয়ের কয়েক গ্রাম। বন্দরে বহির্নোঙরে 3 দিন পণ্য খালাস বন্ধ। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো সংবাদ জোরের সঙ্গে রয়েছে আমরা দুজন। আমি তানজিলা খান মিম, আর এদিকটায় আমি আছি মশিউরা। জুলাই আন্দোলন দমনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করে হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজে। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস ও ফোনালাপের একটির অডিও যাচাই করে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ এই সংবাদ মাধ্যম জানায়, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ফোনালাপের রেকর্ডিং ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। গেল মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া এই ফোনালাপের অডিওতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই, নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই। 2024 সালে ছাত্র আন্দোলন চলার সময় 18 জুলাইয়ের ফোনালাপ এটি। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যাকে যেখানে দেখা যাবে সবাইকে গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশনাও দেয়া আছে। ফাঁস হওয়া অডিওতে স্পষ্ট সরকার বিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি করার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের অজ্ঞাত এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে ফোনে একথা জানান হাসিনা। বিবিসি জানায়, হাসিনার কণ্ঠে পুরনো অডিওর সাথে ফাঁস হওয়া অডিও মিলিয়ে ফোনালাপটির সত্যতা যাচাই করেছে বাংলাদেশ পুলিশের তদন্ত শাখা সিআইডি। পাশাপাশি ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে রেকর্ডিংটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে বিবিসিও। একাধিক পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে ইয়ারশট নিশ্চিত করে রেকর্ডিংয়ে বক্তব্য এডিট বা ম্যানিপুলেট করা হয়েছে বলে কোনো প্রমাণ মেলেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 1400-র বেশি মানুষ নিহত হয়েছে। বিবিসি আই বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ডিং ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। প্রতিবেদনে বলা হয়, এই রেকর্ডিংয়ের মাধ্যমে কোনো বেআইনি উদ্দেশ্য বা অনুচিত তৎপরতা প্রমাণ করা যাবে না বলে টেপটির সত্যতা নাকচ করেছেন আওয়ামী লীগের এক মুখপাত্র। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গেল বছর গণ আন্দোলনের মুখে 5 অগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। নুজহাত কামাল, এখন বিশ্ব। এদিকে শেখ হাসিনার গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসির আইয়ের অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে নেয়ার সুযোগ আছে। এই কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সকালে নিজ কার্যালয়ে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা হিসেবে এই প্রতিবেদন ব্যবহার করা যাবে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে
নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে সর্বপ্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর অব্যাহত গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 18 জুলাই গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে টেনে হিচড়ে নামানোর দৃশ্য দেখে কেঁদেছিল দেশবাসী। আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনা ইতিহাসে বিরল। বিস্তারিত জানাচ্ছেন হাসেব বিল্লাহ। পুলিশ একটা টের পাইছে যে এপিসিতে কেউ উঠছে পিছনে, তো যে নাকি ওই যেটা ঢাকনা থাকে সেটা এরকম বন্ধ করতে যাচ্ছে। তখন গাড়ি থেকে পুলিশ নেমে এসে শটগান দিয়ে তার একেবারে বুকে, মানে এটা পরিকল্পিত, তাকে বাঁচতে দেওয়া যাবে না। তখন ওরা ওখান থেকে না নামায়ে কয়েকবার করে রাউন্ড দিতে থাকে ওকে উপরে রেখেই, এবং এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। যখন দেখছে যে কিছুটা ছাত্ররা পিছাই গেছে ছাত্রজনতা, তখন হচ্ছে ওকে ওইভাবে ওখানে ফেলে দেয়। পারতপক্ষে ওই ভিডিওটা ইচ্ছাকৃতভাবে রিপিট করতে চাই না। এটা বাবা মা বা বোন বা যারা ওই লুইসার কেউই আসলে চুপ থাকতে পারে না, প্রত্যেকের চোখে পানি চলে আসে। ওরা ভেবেছিল ইয়ামিনের ওপর গুলি করলেই দমে যাবে আন্দোলন, কিন্তু ইয়ামিনের সাথে পুলিশের এমন বর্বরতা দেখে ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজপথে নেমে আসে লাখো ইয়ামিন। শুধু সাভারেই 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদ হন 50 মানুষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরেক বেদনার উপাখ্যান হয়ে আছে সাভারের শ্রাবণ গাজী। সাভার ডেইরিতে এই শহীদের কবরের পাশে আমাদের কথা হচ্ছিল তার মায়ের সঙ্গে। বলছিলেন মালয়েশিয়ায় সফটওয়্যার প্রকৌশল পড়া শ্রাবণের বার্ষিক ছুটি পড়েছিল উত্তাল জুলাইয়ের ঠিক মাঝামাঝিতেই। বিদেশে পড়াশোনা করা ওই যুবক ঘরেই থাকতে পারতেন, কিন্তু রক্তিম জুলাইয়ের আহ্বান তা হতে দেয়নি। পুরো জুলাই জুড়ে তো ছিলেনই, সামিল হয়েছিলেন অভ্যুত্থান দিনের শহীদি মিছিলে। কে জানে যে এত সুখের সংসারটা আমার একটা গুলির আঘাতে আবার শেষ হয়ে গেছে, সবকিছু আবার সব শেষ হয়ে গেছে। আমরা এখন ঘরের মধ্যে ভালো মতো থাকতে পারি না, যেদিকে তাকায় সেদিকে তো বসে থাকতো। মূলত 5 আগস্ট চরম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ঢাকার এই প্রবেশ পথে। পুলিশের ব্যারিকেড ও মৃত্যু ভয় উপেক্ষা করে কয়েকশো মানুষ জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শপথ নিয়ে ঢাকা অভিমুখে দ্রোহের যাত্রা শুরু হয় বেলা 11টার পর। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় অসংখ্য গার্মেন্টস শ্রমিক। বিপরীতে অস্ত্র গোলা বারুদ নিয়ে গণমানুষকে রুখে দিতে মরিয়া স্বৈরাচারের সহযোগীরা। প্রত্যেকটা এলাকায় মানুষজন অপেক্ষা করছে কখন জাহাঙ্গীরনগরের মিছিল আমার এলাকার সামনে দিয়ে যাবে, তখন সেখানে যুক্ত হব। তো যুক্ত হচ্ছে, তো এক পর্যায়ে আমরা হচ্ছে পাকিজা পর্যন্ত যাওয়ার পর ওইখানে অনবরত গুলিবর্ষণ শুরু হয়। দেখলাম যে আমার ঠিক এক হাত সামনে একটা ছেলে আসলে তার ঘাড়ে গুলি লাগে এবং সে ওখানে পড়ে যায়। আমার হাতে স্লোগানের মাইক এবং কিছুজন মানুষ তাকে নিয়ে একদম আমার গা ঘেঁষেই শ্রাবণ গাজীকে কোলে করে নিয়ে যাচ্ছে। তখন শিক্ষকরা প্রায় 9-10 জন হাত তুলে পুলিশদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে, কিন্তু পুলিশরা কিন্তু সেই মিছিলে নির্বিচারে টিয়ার গ্যাস, গুলি সহ অনেক ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সেদিনই সাভারের আশুলিয়ায় ঘটে যায় হৃদয় বিদারক আরেক ঘটনা। পুলিশের গুলিতে প্রাণ হারানো 5 জন এবং গুরুতর আহত একজনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় পেট্রোল ঢেলে। বর্বরোচিত ঘটনার সাক্ষী হয় বিশ্ব। সাভার অঞ্চলে তীব্র আন্দোলন শুরু হয়েছিল এর 20 দিন আগে। 15 জুলাই সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত মশাল মিছিলে হামলা করে ছাত্রলীগ। হামলার মুখে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সেখানেও হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত অস্ত্রধারীরা।
পরদিন শিক্ষার্থীরা একজোট হয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ছাত্রলীগকে। ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হিসাবে প্রথম নাম লেখায় জাহাঙ্গীরনগর। যখন নারীদের উপর তারা আঘাত আনতে দ্বিধাবোধ করে না, তখন আসলে এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী ফুঁসে ওঠে। প্রশাসন আমাদের এই হামলার উপযুক্ত জবাব তো দেয়নি, বরঞ্চ আশেপাশে সন্ত্রাসীদের ভাড়া করে এনে এবং পুলিশ প্রশাসনকে এনে ছাত্রলীগের সহকারে আমাদের উপরে একটা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সম্প্রতি 15 জুলাইকে কাল রাত হিসাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক পর্যায়ে যখন গণ অভ্যুত্থানের 1 বছর পর নতুন বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত স্বপ্ন কতটা পূরণ হলো প্রশ্ন ছিল তাদের কাছে। আমরা ইন্ডিয়ার আধিপত্য আমরা মানি না, আমরা স্বৈরাচারের কোনো কথাই আমরা থেমে থাকবো না। তো এই জায়গাটাতে আমরা সবাই একমত ছিলাম, কিন্তু এখন এই নির্বাচনের নামে এখানে কিন্তু এক ধরনের মেকানিজম হচ্ছে যে কীভাবে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে। ক্যাম্পাসের অর্থাৎ কর্তৃত্বমূলক যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক সমিতির যারা ছিলেন এবং বিএনপিপন্থী যারা ছিলেন তারাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ পদগুলোতে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষিতে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর, প্রত্যেকটা সফল আন্দোলনের পর এক একটা গোষ্ঠী তৈরি হয় যারা আন্দোলনের সফলতাকে লুট করবার জন্য উঠে পড়ে লেগে যায়। যে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা মাঠে গড়িয়েছিলাম 24শে জুলাইতে, আজ এসে কিন্তু আমরা হতাশ। আমরা দেখতে পাচ্ছি অনৈক্যের সুর। যে এই শহীদদের যে স্বীকৃতি, যে জুলাই যে সনদ, কোনো কিছুই দিতে আসে না, কিন্তু আমাদের সন্তানের বিচারকে আজ হইব তাও কোনোই নাই। হাসিব বিল্লাহ, এখন সাভার। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে এসে এ মন্তব্য করেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি শুধু বিএনপির নয়, জনগণেরও। সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনেই দ্রুত নির্বাচিত সরকার দরকার। ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তাদের শাস্তির দাবি জানিয়ে দেশকে সঠিক পথে আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান মহাসচিব। নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আর কাউকে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তাকে ফেরত না দিলে বাংলাদেশের জনগণের কাছে ভারত সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই পথযাত্রার 9ম দিনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় পথসভায় একথা বলেন তিনি। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। মোদী সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। একজন গণহত্যাকারীকে, একজন মানবতা বিরোধী অপরাধীকে, গুম খুন ঘুষপায়ারকারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে। মাসব্যাপী জুলাই পদযাত্রার 9ম দিনে এনসিপির নেতাকর্মীরা এখন চুয়াডাঙ্গা জেলায় পথসভা ও পথযাত্রায় অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সাদেত অব্র। অব্র, আপনার মাধ্যমে জানতে চাই, চুয়াডাঙ্গায় কেমন সাড়া পাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা এবং পাশাপাশি পদযাত্রা থেকে এখন পর্যন্ত কি বলেছেন যারা সেখানে উপস্থিত আছেন তারা? যে অনেক বলা চলে অসংখ্য মানুষ বৃষ্টি মাথায় নিয়ে হয়েও এই পথসভায়, সেই পথসভায় অংশ নিয়েছে। গত 2 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। সেই টানা বৃষ্টির মধ্যেও কিন্তু এনসিপির যেই পথসভা সেটি কিন্তু থামছে না। আমি যদি একটু আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু এনসিপির যেই কেন্দ্রীয় নেতা কর্মীরা আছে তারা কিন্তু আছেন, যেমনি তেমনি কিন্তু সাধারণ মানুষের একটি বড় অংশ আমরা এখানে লক্ষ্য করছি। এই মুহূর্তে বড় বাজার এলাকা চুয়াডাঙ্গার, সেখানে কিন্তু হচ্ছে এনসিপির নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় সকল নেতাকর্মীরা আছেন। তারা এখানে পথসভা করবেন। আপনি জানেন যে এই যে পুরো মাস জুড়ে, জুলাই মাস জুড়ে কিন্তু হচ্ছে এনসিপির পুরো বাংলাদেশ জুড়ে
পথযাত্রা, সেই পথযাত্রার মাঝে মাঝে কিন্তু পথসভা করছেন তারা। আর আজকের পথসভা কিন্তু মোট 3 জেলায় হবে। প্রথম জেলার যেই পথসভা সেটি কিন্তু চুয়াডাঙ্গায় চলছে, বড় বাজার মোড়ে কিন্তু এই পথসভাটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার পাশাপাশি আজকেই ঝিনাইদহে একটি পথসভা হওয়ার কথা রয়েছে। তার পাশাপাশি সন্ধ্যায় মাগুরায় কিন্তু হচ্ছে একটি পথসভা হওয়ার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে মাগুরা সহ কুষ্টিয়া এই আশেপাশের এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনোভাবেই এনসিপির এই যে পথযাত্রা তার পাশাপাশি পথসভা কোনো কিছু কিন্তু থেমে নেই। অনেক আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু হচ্ছে এনসিপির সকল নেতা কর্মীকে আমি লক্ষ্য করেছি, বিশেষ করে এনসিপির নাহিদ ইসলাম কিন্তু হচ্ছে এই মুহূর্তে মঞ্চের দিকে এগিয়ে চলছেন। এবং এই যে চুয়াডাঙ্গায় কিছুক্ষণ আগেও কিন্তু কথা বলছিলেন আক্তার হোসেন, তিনি বলছিলেন যে কোনোভাবেই আরও একটি স্বৈরাচারী দল কিংবা আরও একটি স্বৈরাচারী দলকে রাজনীতিতে আসতে দেওয়া হবে না কিংবা নির্বাচিত হতে দেওয়া হবে না। এই মুহূর্তে কিন্তু হচ্ছে এনসিপির যে নাহিদ ইসলাম তিনি কিন্তু চলে এসেছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই যে মঞ্চ আছে সেখানে এসে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার বড় বাজার থেকে সর্বশেষ। অনেক মাসব্যাপী জুলাই পদযাত্রার 9ম দিনে আজ চুয়াডাঙ্গা অবস্থান করছে এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাদত অব্র। দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক শুরু হচ্ছে আজই। প্রেস উইং জানিয়েছে 9 থেকে 11 জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের সামর্থ্য আছে বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তবে এই ব্যাপারে চীনের সহযোগিতার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন নাইমা বেগ। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে। মাস 3 আগে এই ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে 3 মাস সময় দিয়েছিল মার্কিন প্রশাসন। গত মঙ্গলবার 2% কমিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক পুনর্নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। সেই প্রেক্ষিতে ইউএসটিআর বাংলাদেশকে শুল্ক নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিষয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বড় ভুক্তভোগী চীন। বলেন, এই সমস্যা মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এই ইস্যুতে চীনের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। China is also one of the victims of this policy. So I believe we support all the measures taken by Bangladesh to safeguard your own legitimate and to achieve the legitimate sort of conditions for Bangladesh. এ সময় চীনা রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় জোটের বিষয়ে। তিনি বলেন, নিজেদের সুরক্ষার অংশ হিসেবেই এই 3টি দেশ নিয়ে একটি ফোরামের ব্যাপারে আলোচনা হচ্ছে। এজন্য ব্যবসা, বাণিজ্য ও উন্নয়ন সহ সহযোগিতার 12টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। The meeting China, Bangladesh, Pakistan, it is a sort of initiative which is to have our cooperation improve economic development and livelihood of all 3 countries. So we are in a very critical moment, so there's a lot of things we can work together. এর আগে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনে বিডার অফিস খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের জন্য বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি। China is definitely, in our opinion, the most likely biggest investor for Bangladesh in coming years and days, and that trend is very clear, even from the government of Bangladesh's side. So to be able to do that, we definitely need to help the potential Chinese investors feel a lot better about Bangladesh.
and there's nobody else better than CEAB to be able to do that for us. They are in a very special place. They can bridge the gap between the potential investors and our country. They are definitely also in a position of trust. সেমিনারে জানানো হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নাইম আবির, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। টানা দুদিনের ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন, প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। অন্যদিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতিতে তৈরি হয়েছে, আর এতে করে টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৈরী এই আবহাওয়া ও উত্তাল পরিস্থিতির কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পণ্য খালাস। এতে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা প্রায় 97টি জাহাজ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। বছর না ঘুরতেই ফের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে পানিতে ভাসছে ফেনী। সোমবার সকাল 9টা থেকে 48 ঘন্টায় 539 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। প্লাবিত হয়েছে 30টির বেশি গ্রাম। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো, এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। তারা লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজে করে না। পানি সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। বন্যার যে সমস্ত এখনো ডেঞ্জার লেভেল থেকে 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যন্ত প্রায় 15টার মতন ভাঙ্গা পর্যন্ত আমরা রেকর্ড করছি। দিকে হয়তো কমার সম্ভাবনা, এখন বৃষ্টি নাই, বৃষ্টি কমে গেলে কিন্তু পানি কমে যাবে আর কি। পানি কমতেছে, কিন্তু আগে তো ছিল 122 সেন্টিমিটার, এখন 60 সেন্টিমিটার কমছে। অন্যদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। দুদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে পৌর এলাকার বেশিরভাগ সড়ক। বৈরী আবহাওয়ায় 5 উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ সকল পরীক্ষা। আমাদের পৌর বাসিন্দা হিসেবে আমরা অনেক ভোগাচ্ছি, আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। এছাড়া ভারী বর্ষণে পার্বত্য এলাকায় বিপর্যস্ত জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যার আতঙ্কে বান্দরবানের নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট, বায়েজিদ লিংক রোড সহ বিভিন্ন সড়কে স্বল্প পরিসরে পাহাড় ধস দেখা দিয়েছে। বড় ধরনের শঙ্কায় রয়েছে ঝুঁকিপূর্ণ বসতিগুলো। এদিকে টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। উত্তাল ঢেউয়ের কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়ে পণ্য নিয়ে আসা 52টি জাহাজ। সাদাত শাহেদ, এখন। মিম, গতকালকে প্রায় 30 ঘন্টার বৃষ্টিতে 347 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা আজকের পরিমাণে কিন্তু অনেক বেড়ে গেছে। বিশেষ করে আপনাকে জানাতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভিডিও ছড়ে পড়েছে যে সেই বন্যা কবলিত স্থানের যারা লোকজন আছেন তারা কিভাবে ছোটাছুটি করছেন, আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অসহায় হয়ে পড়েছেন তারা। আমরা বন্যা পরিস্থিতির সেই খোঁজ খবরই জানবো আমাদের সহকর্মীদের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হবেন খালেদ সাইফুল্লাহ এবং চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ফয়সাল করিম। আমরা শুরুতেই যাব, প্রথমে যাব আমরা ফেনীতে। ফেনীর ফুলগাজীতে রয়েছেন আমাদের সহকর্মী, বলছিলাম খালেদ সাইফুল্লাহ রয়েছেন। খালেদ, আপনার কাছে জানতে চাই এখন বন্যার কি পরিস্থিতি এবং নতুন করে আর কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা? মিম, এই 24-এর বন্যার যে ভয়াবহতা ছিল, 25-এর সাম্প্রতিক যে বন্যার সৃষ্টি হলো তা কিন্তু কোনো অংশে কম নয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে
19 লেভেল পর্যন্ত যে গত বছরের বন্যার পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত ছিল, এবার হচ্ছে 13.85। তো আমি যেই জায়গাটিতে আছি ফেনীর ফুলগাজী পরশুরাম সড়ক, এটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনের সড়কে কিন্তু বিস্তীর্ণ জায়গা কিন্তু পানি আমরা দেখতে পাচ্ছি এবং মানুষজন কিন্তু এই পথে আর যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না স্বাভাবিকভাবে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন খাবারের জন্য যাচ্ছেন, এরকম খবরও আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে বাড়িতে আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই। এখানে প্রায় 150 শতাধিক আশ্রয় কেন্দ্রে, স্কুল, উঁচু ভবন, সেগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা যে জায়গাটিতে আছি এখানে কিন্তু চতুর্পাশে গ্রামগুলো প্লাবিত। এখানে মানুষজন বলছেন যে আসলে এই ভয়াবহ এরকম একটি বন্যা আবারও হবে। এক বছর কিন্তু হয়নি 24-এর যে ভয়াবহ বন্যা আমরা দেখেছিলাম, ঠিক তার আগেই আবার এরকম বন্যার জন্য তারা প্রস্তুত ছিলেন না। অর্থাৎ মানুষ কিন্তু ব্যাপকভাবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত। এখন পর্যন্ত প্রায় 30,000-এর বেশি মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় আছেন এবং সেখানে যে গ্রামগুলোর কথা বলছিলাম যে 15টি বাঁধের 15টি স্থানে ভাঙনের কারণে প্রায় 40 থেকে 50টি গ্রাম কিন্তু প্লাবিত। এখানে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত। এখানে পানি নতুন লোকালয়ে পানি যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তোবা এই বন্যার ব্যাপকতা বাড়তে পারে এবং যদি বৃষ্টি কমে ভালো খবর হচ্ছে যে সকালের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা কম দেখছি এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে গেল 24 ঘন্টায় যেটি 539 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, গত 24 ঘন্টায় সেটি কিন্তু 198 মিলিমিটারে নেমে এসেছে। তো এটি হচ্ছে একটু ভালো খবর। এভাবে যদি পানি কমতে থাকে তাহলে পানি যে উজানের পানি এবং নদীতে যে ঢল সেটি জনপদে ঢুকছে এবং সেটি আবার বেরিয়ে যাবে। বৃষ্টি যদি বন্ধ থাকে তাহলে হয়তোবা বন্যার ভয়াবহ ক্ষতি থেকে ফেনীবাসী আবার রক্ষা পেতে পারেন। মিম, এবার আমরা যেতে চাই চট্টগ্রামের দিকে, একটু দেখতে চাই টানা বৃষ্টিতে চট্টগ্রামের যে সমস্ত নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যেখানে দেখা দিয়েছে পাহাড় ধস, সাগর উত্তাল থাকায় 3 দিন ধরে বন্ধ বন্দরের বহির্নগরে পণ্য খালাস। আর বৃষ্টিতে চট্টগ্রামের এই সমস্ত সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে জানতে নগরীর চকবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ফাইসাল করিম। ফাইসাল, আপনার মাধ্যমে জানতে চাই চট্টগ্রাম নগরীর ঠিক কোন কোন এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আর বন্দরের বহির্নগরে যে সমস্ত পণ্য খালাসের অবস্থা সেটার সবশেষ আসলে কি, সেগুলো কি চালু হয়েছে কিনা? অনেক আমরা দেখছি গত 2 দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে মুষলধারে, কখনো গুড়ি বৃষ্টি। এখন বৃষ্টি কিছুটা কমেছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় তারা 154.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আজকে সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে 70 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তারা বলছেন এবং এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে বলে তারা যেই আবহাওয়া বার্তা সেটিতে বলছেন। এবং আমরা যেটি দেখছি আসলে চট্টগ্রামের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বা কিছুটা জলাবদ্ধতার তৈরি হয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তবে অধিকাংশ নিচু এলাকা আসলে চট্টগ্রামের যেই নিচু এলাকাগুলো আগে দেখা যেত কি আধা ঘন্টার বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যেত, এখন সেই পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবং আমরা চট্টগ্রামের কাপাসগুলো এলাকায় আছি, এখানে দেখছি যে মোটামুটি গোড়ালি পানিতে ডুবেছে। তবে যেটি আসার বিষয় সেটি হচ্ছে খুব দ্রুত কিন্তু পানি নেমে যাচ্ছে এবং ওই যেই সব এলাকায় খালের কাজগুলো হয়েছে, নালার কাজ হয়েছে, সেখানে কিন্তু নগরবাসী অনেকটাই আশাবাদী এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি এই টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসের যে সংখ্যা সেটি কিন্তু বেড়েছে। নগরীর যে বায়াজিদ লিঙ্ক রোড আছে সেখানে আমরা দেখেছি কিছু ছোট ছোট পাহাড় ধস হয়েছে, যেগুলো বড় ধসের ঝুঁকি তৈরি করছে। সেদিক দিয়ে যারা চলাচল করছেন তারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। আর আমরা যেটি দেখেছি এই টানা বৃষ্টিপাতের কারণে 3 দিন ধরে বন্দরে পণ্য খালাসের যে কার্যক্রম, অর্থাৎ বহির্নগরে যে পণ্য খালাসের কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং ছোট জাহাজ গিয়ে বড় জাহাজ থেকে যে পণ্য নেওয়ার বিষয়টি থাকে বহির্নগরে সেটি ব্যাহত হচ্ছে এবং বর্তমানে বন্দরের বহির্নগরে 52টি জাহাজ আটকা পড়ে আছে এবং এই সকল জাহাজ সেখানে অবস্থান করার জন্য কিন্তু প্রতিদিন $10,000 গুনতে হয়। অর্থাৎ লোকসানের বোঝাটা ভারী হচ্ছে ব্যবসায়ীদের এবং যে পণ্য ওঠানো নামানোর কাজ বা পণ্য সরবরাহের যে কাজ সেটি কিন্তু সামগ্রিকভাবে ব্যাহত হচ্ছে এবং এই কবে সেখানে আসলে অবস্থা স্বাভাবিক হয় সেটি কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু সমুদ্র উত্তাল আছে। এবং আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর পাশাপাশি উপজেলাগুলোতেও কিন্তু যে বৃষ্টির পানি সেটি জনজীবনে প্রভাব রাখছে এবং চট্টগ্রামের আমরা যতটুকু জেনেছি চট্টগ্রামের মিরসরাইয়ে কিন্তু যে পাহাড়ি ঢলের পানি সেটি কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত করেছে। মিরসরাইয়ের আবুতরাব এলাকা কিংবা মিরসরাইয়ের যে খৈয়াছড়া এলাকা আছে সেখানে কিন্তু পাহাড়ি ঢলের পানি নেমে সেখানে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে।
এবং মানুষজন কিন্তু অনেকে নিরাপদ আশ্রয়ে আছেন। তো সব মিলিয়ে আসলে চট্টগ্রামে টানা বৃষ্টিপাতের ফলে জনজীবন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসায়িক যে কার্যক্রম, বন্দরের যে কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আসলে আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অনেক টানা বৃষ্টিতে ফেনীতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রামে পাহাড় ধস সংক্রান্ত অন্যান্য পরিবেশের যে সমস্ত দুর্যোগ সেগুলো দেখা দিচ্ছে। সেই বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন ফেনী থেকে সহকর্মী এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকেও। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে 2 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অভিযুক্ত দুদকের সাবেক 2 কমিশনার হচ্ছেন মোজাম্মেল হক ও জহুরুল হক। এছাড়া সাবেক সচিবদের মধ্যে রয়েছে ইউনুসুর রহমান, MA কাদের সরকার, আসলাম আলম, আক্তারি মমতাজ, সিরাজুল হক খান সহ অন্যরা। ভবন বরাদ্দে বিগত শেখ হাসিনা সরকারের অনিয়মের খোঁজে চলতি বছরের 8 মে গণপূর্ত অধিদপ্তরের ও ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। অভিযানে ভবন বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এদিকে 8 জুলাই 12 সচিবের জন্য নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বরাদ্দ গণপূর্ত মন্ত্রণালয় বাতিল করলেও অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক। দুদক থেকে চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও ফেরত দিতে বলেছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই নির্দেশ দেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে দুদকের তখনকার চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে চাকরিচ্যুত করা হয়। হাইকোর্টের রায়ের পক্ষে আসায় সন্তুষ্ট প্রকাশ করেছে শরীফ উদ্দিন ও তার আইনজীবী। যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল 3 মাসের বেতন দিয়ে, তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও 3 মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা 2022 সাল থেকে লড়াই করছি। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় নিজেদের প্রস্তুতি আরও জোরদার করছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা সহায়তা সামগ্রী হিসেবে যুক্ত হয়েছে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। তিনি জানেন, ডেঙ্গুর ধরনে পরিবর্তন আসায় এখন রোগীদেরকে বিশেষ পরিচর্যায় রাখার প্রয়োজন বেশি পড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় 8টি পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম, 21টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং 1600টি অন্যান্য চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি আরও বলেন, এসব যন্ত্রপাতি ডেঙ্গু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণের হার কিছুটা বাড়লেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। সবচেয়ে বেশি জরুরি যেটা যে বেডসাইড অথবা তাড়াতাড়ি এই রোগটাকে শনাক্ত করা, তার জন্য আল্ট্রাসোনোগ্রাম, পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন খুবই জরুরি, হেমাটোক্রিট মেশিন জরুরি এবং রুগীকে আমাদের অ্যাকচুয়ালি জনগণকে সচেতন করা যে পেশাব কমে যাচ্ছে কিনা, রুগী মানে পানি পিপাসা পায় কিনা, শকের যেগুলো প্রাথমিক উপসর্গ সেগুলোর দিকে একটু জোর দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় WHO আমাদেরকে আল্ট্রাসোনো মেশিন দিয়েছে পোর্টেবল 8টা এবং 21টা হেমাটোক্রিট মেশিন দিয়েছে এবং আরও কিছু স্যালাইন বা সলিউশন যেগুলো দরকার হয় সেগুলো দিয়েছে 1600। আর্থিক খাতে স্বচ্ছতায় কেবল ডিজিটালাইজেশন করলেই দুর্নীতি বন্ধ হবে না, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও সৎ হতে হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংক খাত ধ্বংসের দায় বিগত দিনের দায়িত্বশীলরা এড়াতে পারে না। বিস্তারিত জানাবেন শাহিনুল ইসলাম সাগর। আর্থিক খাতে নানা অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে অডিট রিপোর্টে 9/6-এর অভিযোগ বহু পুরনো।
অথচ অডিট রিপোর্টের উপর ভিত্তি করেই বিনিয়োগ পরিকল্পনা সাজান বিনিয়োগকারীরা। তাই দুর্নীতি, অনিয়ম ও কারসাজির দায় অডিটর ও অ্যাকাউন্টদের কাঁধেও বর্তায়, যার বহিঃপ্রকাশ ঘটেছে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট 2025-এ। এদিন আলোচনার শুরুতেই সরকারের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়াকে স্বাগত জানান বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর। As Bangladesh aspires to move to the next phase of its economic development, ensuring the quality of financial information becomes even more crucial for mobilizing investment, improving governance, and safeguarding public interest. অনুষ্ঠানে আর্থিক খাতের নানা দুর্নীতিচিত্র তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, বিগত সময়ে দায়িত্বপ্রাপ্তরা ব্যাংক খাত ধ্বংসের দায় এড়াতে পারে না। We can name at least 3 commissioners of this commission who were accomplished with big financial offenders. A few, however, enjoy high level of immunity. এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অডিট রিপোর্টের গুরুত্ব তুলে ধরে বলেন, অডিট রিপোর্ট ভালো না হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে, ইতোমধ্যে যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। If I today judge the performance of audit firms based on their audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে অডিটরদের সঙ্গে যোগসাজশে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। এছাড়া আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট এদের ফার্মের, এটা আর সেই সংস্থারও দরকার আছে। সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবার আগে অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। রিচ ডকুমেন্ট, এটার মধ্যে অনেক। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এই চিত্রটি নেপাল ও চীন সীমান্তবর্তী অঞ্চলের, যেখানে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে অন্তত 8 জনের। এর মধ্যে নেপালে নিখোঁজ রয়েছে 20 জন এবং চীনে অন্তত 11 জন। বন্যার পানির প্রবল স্রোতে ধসে পড়েছে 2 দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। আর অন্যদিকে ভারতের হিমাচলে চলমান নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 80 জনে। এছাড়াও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দিল্লি আর কলকাতাতেও। বিস্তারিত জানাচ্ছেন নুছাদ কামাল। বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া। হিমালয় ঘেঁষা তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটেকোশি নদী প্লাবিত হয়ে ভেসে যায় সীমান্তে চীন ও নেপালকে যুক্ত করা মৈত্রী সেতু। থমকে গেছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্যবাহী বেশ কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। মঙ্গলবার অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধারের পর বুধবারও দুর্গম এলাকাটিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। দেশটিতে নিখোঁজদের মধ্যে 6 চীনা কর্মী ও 3 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নেপালের নুয়াকোট জেলায় ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। বর্ষার প্রথম 2 সপ্তাহে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ। পানি নেমে যাওয়ায় প্রকট হচ্ছে ক্ষতচিহ্ন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখনও 225টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধার অভিযান অব্যাহত। বুধবারও হিমাচলের 7 জেলায় ফের আকস্মিক বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী ও পাহাড়ি গিরিখাত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সিমলায় জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে অলকানন্দা নদীতে পানি বাড়তে থাকায় আকস্মিক বন্যার কবলে উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড। মধ্যপ্রদেশের 2 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট, 4টির বেশি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মহারাষ্ট্র, নাগপুর সহ মধ্যাঞ্চলীয় 4 জেলায় রেড অ্যালার্ট ও 3 জেলায় অরেঞ্জ অ্যালার্ট চলছে।
বুধবারও ভারী বৃষ্টির কবলে ভারতের রাজধানী সহ পুরো দিল্লি। অন্যদিকে মুহুরী নদীতে পানি বিপদসীমা অতিক্রম করায় রেড অ্যালার্ট চলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার দক্ষিণে। রাজ্যের বাকি অংশে জারি অরেঞ্জ অ্যালার্ট। সোমবার থেকে টানা বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বুধবার সকালেও বজ্রসহ ঝড় অব্যাহত। জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী, ব্যাহত গণপরিবহন সেবা। প্রতিবেশী পাকিস্তানেও গেল 12 দিনে অতিবৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা 79-তে পৌঁছেছে। গিলগিট বাল্তিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে জারি রয়েছে সতর্কতা। নুজহাত কামাল, এখন বিশ্ব। আর এরই মাধ্যমে শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা নিজেই। সত্যতা পেয়েছে বিবিসি, অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে বলছে প্রসিকিউশন। গণহত্যার দায়ে হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচারের দাবি মির্জা ফখরুলের। আর কাউকেই স্বৈরাচারী হতে দেয়া যাবে না, চুয়াডাঙ্গায় এনসিপির হুঁশিয়ারি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু আজই। পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, বলছেন চীনা রাষ্ট্রদূত। সহায়তার আশ্বাস। রাতের ভোটে সহায়তা করে ধানমন্ডিতে ফ্ল্যাট। 12 সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু। গত আমলে চাকরিচ্যুত দুদক কর্মকর্তার সুবিধা ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ। এবং টানা বৃষ্টিতে ফেনীর 15 স্থানে বাঁধে ভাঙন। 30 গ্রাম প্লাবিত। চট্টগ্রামে ডুবেছে মিরসরাইয়ের কয়েক গ্রাম। বন্দরের বহির্নগরে 3 দিন পণ্য খালাস বন্ধ। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।